একটা জামাই দেখো আমার জন্য, কাপড় ধোবে, চা বানাবে, মাঝে মাঝে বাসন মাজবে। একটা জামাই দেখো আমার জন্য, একটা জামাই দেখো আমার জন্য। ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও। তো তারপর দিদি ফারিয়া ফারিয়া ফারিয়া, ইয়েস ফারিয়া 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 যা কাঁদলো আর কি। যেদিন বাড়ির থেকে বেরিয়ে আসে, ইকো গাড়ি বুক করা হয়ে গেল, ছেলেটা টিভি স্ট্যান্ড সরিয়ে নিল, মানে নিয়ে চলে আসলো, টিভি স্ট্যান্ড না, টিভি, এসি। তারপর গেল মেয়েকে পিক করতে। এর আগে 15 দিন আগে ধরেই ও নাকি ঘরের জিনিস, মানে ওর ড্রেসগুলি পার করছিল। তাহলে ড্রেসগুলি যখন পার করছিল তখন সে জানতো যে আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের একটা কথাটা বলে সাইকোলজিক্যালি মেন্টাল স্টেবিলিটি, তাই না? সে জানে সে চলে যাচ্ছে এখান থেকে হামেশাকে নিয়ে। তারপর ক্যামেরা তাকিয়ে, কারণ এই ভিডিওটা আমি করে রাখবো যে আমার বিদায় বেলায় আমি কেঁদেছিলাম। সে 1 মাস আগে নোটিশ দিয়েছে, তার 1 মাস পরে সে বিয়ে করেছে, মানে বিয়ের অনেকগুলি পর্ব অনেকদিন আগের থেকেই চলছিল। তো মেন্টালি প্রিপেয়ার ছিল, বিদায় বেলা আসন্ন প্রিপেয়ার ছিল, তারপরও সে কেঁদেছে। হ্যাঁ, মা তো মা হয়, বাবা তো বাবা হয়, তো সেই মা বাবাকে ছেড়ে আসছে, তার জন্য তো কষ্ট হতেই পারে, যে কোনো মেয়েরই হতে পারে। তবে যারা পালিয়ে বিয়ে করে, আমি শুনেছি এদের নাকি মানসিকভাবে ওরা খুব শক্ত থাকে। হ্যাঁ, মা বাবার মুখে চুনকালি মাখিয়ে যখন কেউ পালায়, তো তাদের তো মানসিকভাবে শক্ত থাকতেই লাগে। প্রথম কথা, ফারিয়ার বাড়ির থেকে মানবে না। কেন মানবে না? ফারিয়ার মা জানতো না পমপমের সাথে ফারিয়ার কোনো অন্যরকম সম্পর্ক আছে। ও রিয়েলি, সত্যি ফারিয়ার মা না অনেক স্মার্ট মহিলা। আমরা আরবান এরিয়াতে বড় হয়েছি, আরবান জায়গায় বড় হয়েছি, কিন্তু আমার মেয়েকে ভোর 4টে পর্যন্ত কোনো পুরুষের সাথে পুজো দেখতে দেব না। আমি কিন্তু হিন্দু, দেব না। সে ছেলেটা আমার পাড়ারও না, সে ছেলেটা আমার ধর্মেরও না, সে ছেলেটা আমার কিছুই না, জাস্ট মেয়ের কলেজ ফ্রেন্ড। কলেজে তো অনেকগুলি ছেলে থাকে, তাই না? পার্টিকুলারলি এই ছেলেটার সাথেই আমার মেয়ে পুজো দেখা, সরস্বতী পুজো দেখা, তারপর কি পরীক্ষা দিতে যাওয়া, তারপর ম্যান্ডির বাড়িতে যাওয়া। মা এতটাই ভোলাবালা, কোনো দিন মনের মধ্যে কোশ্চেন আসেনি এত এত ছেলে থাকতে কেন শুধুমাত্র এই ছেলেটাই আমার বাড়িতে আনাগোনা। কখনো মনের মধ্যে আসেনি এত এত ছেলে থাকতে কেন আমার বাড়ির বেসিন নষ্ট হয়ে গেল আমি ছেলেটাকে খবর দেই। আর এই ছেলের সাথে দাঁড়িয়ে গ্লাসের মধ্যে টুংটাং বাজিয়ে, তোমরা দেখে নিও, রত্না নামক একটি মেয়ের বিয়ের পর নেমন্তন্ন করেছিল, গ্লাসের মধ্যে টুংটাং বাজিয়ে এরা মজা করছিল। এই শাশুড়ি জামাই মানে ফারিয়ার মা আর পমপম। তাহলে কি পরিচয় নিয়ে বা কি অধিকারটুকু নিয়ে এই বাড়িতে ছেলেটা ঢুকতো? ও মেয়ের বন্ধু, মেয়ের বন্ধুকে এতটা ছাড় দেওয়া যায়? একটা যৌবনবতী, মানে তার তো যৌবন মানে বেয়ে বেয়ে পড়ে, সেখানে তো লুকোনো না যে ছোটখাটো বাচ্চা যারা ঠিক আছে গেল, না। আজকালকার দিনে বিপদ পথে ঘাটে, সেখানে একটা ছেলের সাথে সে যখন ম্যান্ডির বাড়িতে গেছে, সে কিন্তু একা ওর সাথে গেছে, শিক্ষ নিয়ে যায়নি। ম্যান্ডির বাড়িতে 1 বার না 2 বার গেছে, মানে ম্যান্ডির সঙ্গে এই হাক্কা বাক্কা হওয়ার আগে 1 বার গেছে প্রথম পরিচয়ের পর, হ্যাঁ, আরেকবার গেছে যখন ওর মেয়ের জন্মদিন ছিল। তো এইগুলি, এবং সেখানে ও সাজিয়ে গুজিয়ে দিয়েছে মেয়েকে, তখনও কিন্তু পমপম ছিল। আমার মেয়ে দিনের পর দিন একটা ছেলের সাথে ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, দেরি করে বাড়িতে ফিরছে, রাস্তাঘাট খুব খারাপ, দিনকাল খুব খারাপ। মেয়ের মান নাকি সবসময় সজাগ থাকতে লাগে, মেয়ের মা নাকি তাড়াতাড়ি বুড়ো হয়। যতই আমরা 2025-এ দাঁড়িয়ে ওয়াও আমরা নারী সব পারি না, দিনের শেষে তিলোত্তমার মতো ঘটনা ঘটানোর আগেই মাদের অনেক চিন্তা থাকতে লাগে। না, তিলোত্তমার ঘটনাটা জব প্লেসে হয়েছিল, এটা একটা মানে সম্পূর্ণ আলাদা কেচ্ছা, বাট স্টিল ভেরিও হার জায়গা মেরে থাকতে। কি গ্যারান্টি ছিল পমপম একটা খুব ভালো ছেলে, পমপম কিছু করবে না?
ফারিয়ার মা জানতো না। দ্বিতীয় কথা, ফারিয়ার মা ফারিয়ার বিয়েটা তাহলে কেন মানছে না? ফারিয়ার মা, মানুষ কখন বিয়েটা মানতে ভয় পায়? যখন সমাজ থাকে। ফারিয়ার মা বাবার সমাজ নামক কোনো জিনিস নেই। হ্যাঁ, নমাজে সমাজ। ফারিয়ার বাবা শুক্রবার দিনই নামাজ পড়তে যায়। সবচেয়ে বড় কথা, না তো ফারিয়ার বাবার দিকে কোনো রিলেটিভ ওদের বাড়িতে আসা যাওয়া আছে, অনেকদিন আগেই ওদের সাথে রাস্তা বন্ধ করে দিয়েছে, আর না তো ফারিয়ার মার দিকে ওই একটা পাগল দিদি ছাড়া আর কেউ আসে বলে। তাহলে ফারিয়ার মার মেনে নিতে অসুবিধাটা কোথায়? লোক দেখানো নাকি? পাবলিক খাবে রে পাগল, মা নেই বাবা নাই বলবো, লাখ লাখ ভিউজ হবে রে পাগল। ইয়েস, ভিউজের জন্য উই ক্যান গো টু এনি এক্সটেন্ট। যেমন কাজের লোকের মেয়েটাকে অনেক দিন ধরে শখ ছিল গরিবদের জন্য কিছু করার, আর সেই শখটা পূরণ করার জন্য কথা নাই বার্তা নাই একটা কাজের লোকের মেয়েকে নিয়ে চলে আসলো তাকে ইউটিউবে দেখিয়ে ভিউ পাওয়ার জন্য। তারপর যখন সেই বাবাটা নিয়ে চলে গেল, রাগ ফুলে ফুলে বেরোলো। বাবা জানি ভাবছে কত টাকা রোজগার করছি আমি মেয়েকে দেখিয়ে। অ্যাডপ্টেড গার্লকে আরেকজন থার্ড পার্টি অ্যাডপ্ট করতে চলেছিল উইদাউট এনি লিগ্যাল অ্যাক্টিভিটি। ওই মেয়েটা কাজের মহিলার অ্যাডপ্টেড চাইল্ড ছিল, তাকেও অ্যাডপ্ট করতে গেছিল ফারিয়ার মতো এক মহান দেবী, যে কিনা গরিবদেরকে প্রচন্ড ভালোবাসে। কারণ সে তো রাজকন্যা, সে তো রাজপুত কন্যা, মানে বিশাল বড় লোকের মেয়ে ছিল। 2-3টা গরিব এরকম সে পালতে পারে, তাই না? সত্যি হাসালে তো। তারপর ফারিয়ার মা নিজেই বলেছে আমরা কোনো জাতপাত মানি না। এটা বোঝা যায়, ওদের বাড়িতে কাকু কাকিমা আসছে, খাচ্ছে, থাকছে, বসছে। হ্যাঁ, ফারিয়ার বাড়িতে কিন্তু মুসলিম সমাজের লোককে আমরা দেখি না। মাঝে মাঝে একটা হুজুর আসে, সে কি জানি একটা বিক্রি টিক্রি করতে আসে, ওদের মাংস বিক্রি করতে আসে, আর এছাড়া কিন্তু আমরা দেখি না। সারাক্ষণ কিন্তু হিন্দু সমাজের সাথে উঠবস। এমনকি সরস্বতী পুজো বলো, আমাদের পিঠে পার্বণের দিন বলো, হনুমানের জয়ন্তীর মন্দিরে যাওয়া বলো, লোকনাথ বাবার পুজোতে বলো, সব জায়গাতেই কিন্তু ফারিয়া এবং ফারিয়ার মা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। এবং এটা খুব ভালো কথা, 10 মিলে করি কাজ হারি জিতি নীলা, যেটা আমরা এখন চাইছি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা একই প্রান্তে দুটি কুসুম। এই প্রেক্ষাপটে নাকি ফারিয়া এবং ফারিয়ার মা মানে, এবং এই প্রেক্ষাপটে নাকি ফারিয়া এবং ফারিয়ার মা বড় হয়েছে, মানে নিয়ম কানুন মানছে। ঠিক তো? তাই যদি হয়, যদি সেই প্রেক্ষাপটেই বড় হয়, সেই প্রেক্ষাপটেই থাকে, সেই প্রেক্ষাপটেই মানে, তাহলে কেন পমকে মানছে না? এর থেকে ভালো ছেলে কি ওনার মেয়ের কপালে জুটলো হলে? যে ছেলে কাপড় কাছে আসছে, এই পয়েন্টটা পড়ে, যে যিনি জাতপাত মানে না, যার কাছে জাতের কোনো বৈষম্য নেই, খুব ভালো মনের ব্যাপার এটা। সেখানে দাঁড়িয়ে ম্যান্ডির মতো হিন্দু মেয়েকে যে বড় মেয়ে বলে মানতে পেরেছে, পম্পমের মতো একটা হিন্দু ছেলেকে জামাই বলে ভাবতে অসুবিধাটা কোথায়? প্রশ্নগুলি আমি ফারিয়াকে করলাম। তোমার মায়ের বাবার মন অনেক বড়, তোমার মনও অনেক বড়, তাহলে কেন তুমি তোমাকে তোমার মা বাবা মানছে না? তোমরা তো ওই অন্য নামাজের মতো কিছু মানো না, যে 5 ওয়াক্ত নামাজ, বুরখা, এগুলি তো মানছো না। তোমরা তো ইউ আর লিভিং লাইফ হিন্দুদের মধ্যে চলাফেরা করো, তোমার মা তুমি সব ব্যাপারই। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে তুমি এমনও বলেছো তোমরা নাকি ওই মাংসটাও খাও না। হ্যাঁ, এমনও বলেছো, আমার মনে আছে। অথচ ঈদের দিন আমাদের ম্যান্ডি বলেছিল, আজকে তো কুরবানি ঈদ ছিল, তখন আমার পরিষ্কার মনে আছে, ওরা ওদের ওই জিনিসটা খাচ্ছে, ওদের যেটা পর্বের জিনিসটা, আমি আর আমার মেয়ে চিকেন খাচ্ছে, এবং ও দেখিয়ে দিয়েছে একদম বাটি থেকে, যেন লোক সন্দেহ না করে ওরা যে চিকেন দিয়ে ভাত খাচ্ছে। তাহলে তুমি আবার বললে তুমি অন্য মাংস খাও না। হ্যাঁ, মাটন আর চিকেন খাও, কিন্তু অন্য মাংস খাও না। তোমাদের কথার কোনো মা বাপ আমি কোনোদিনই খুঁজে পাইনি। আচ্ছা, তো এইবার সত্যি পম্পমের মতো একটা জামাই হয় না? দারুণ দারুণ মেয়ের জামাই পেয়েছে আমাদের এই ঠ্যাং সুন্দরী দেবী। হ্যাঁ হ্যাঁ, প্রথম কথাই জিনিস আনাটানা হওয়ার পর বরকে বললো, এই শোন, আমি কিন্তু কাপড় কাচতে পারি না। ও রিয়েলি? তোমার ভিডিওগুলি প্রথম দিকে আছে, তোমার মা চলে যেত অফিসে, তখন তোমাদের কাজের লোক রাখার মতো ক্ষমতা ছিল না। ম্যান্ডি আসার আগ পর্যন্ত, যে বলছো না নতুন বিয়ের পর হেল্পিং হ্যান্ড নেই, তোমার বরাবর বলছে একটা কুকুরও নেই, মানে কুকুরটা হেল্পিং হ্যান্ড। অবাক লাগলো, কিসের সাথে কিসের তুলনা। আচ্ছা, হেল্পিং হ্যান্ড নেই, তো তোমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড কোনোদিন ছিল? যখন ম্যান্ডি এসেছিল তখন ছিল? এর আগে ছিল? ম্যান্ডি আসার পর তুমি রোজগার করা শুরু করার পর থেকে তখনও না। তারপরও তোমার মা অসুস্থ ছিল, তোমার এই কাকিমা
এই যে কাকিমার গলব্লাডার স্টোন ছিল, অপারেশন ছিল, সেই কাকিমা রান্না করে দিতে। তুমি গেছিলে ম্যান্ডি বাড়ি ঘুরতে, তুমি বলেছো যতদিন আমি ফিরে না আসি কাকিমাকে বলেছি রান্না টান্না করে দিতে, আমি সে টাকা দিয়ে দেবো। মনে পড়ে সেই দিনগুলি? কাকিমা শুধু রান্না করে দিত, বাকি বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সব নিজে করতে। এবং তুমি নিজেই বলেছ আমি কোনো কাজে ভয় পাই না, আমি সব কাজ করতে পারি। ছোটোর থেকে যুদ্ধ করে বড় হয়েছি, আর আমার মা প্রায় সময় অসুস্থ থাকতো। এখনো মনে পড়ে সেই কলপাটটা টুকটুকা লাল ছিল আয়রনের থেকে, না তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। এবং বালতি মগগুলি তুমি সুন্দর করে কাপড়গুলি ধুয়ে বালতি মগগুলো মেজেছিলে। এগুলি হচ্ছে 2022-এর ভিডিওগুলি। যখন কাউকে নিয়ে বলি পুরোটা জেনে শুনেই বলি। তো তারপর তখন তুমি সেখানে কাপড়, শুধু কাপড় না, তোমার কাপড় না, তুমি তোমার কাপড় এবং মার কাপড় নিজে ধুতে, মনে আছে? আচ্ছা, এখন তুমি বিয়ের পর বলছো, কারণ তুমি রোজগারটা বাতারণ করছো। এই মাসে তোমার রোজগার গিয়ে দাঁড়াবে 2 থেকে 2.5 লাখ টাকা, যদি যেভাবে তোমার ভিউজ হচ্ছে। 2 লাখ টাকা যে মেয়েটা রোজগার করছে সে কেন কাপড় কাচবে? তো বরকে দিয়ে কাপড় কাচাবে, তাই না? হ্যাঁ, বরকে দিয়ে চা করাবে, বরকে দিয়ে কাপড় কাচাবে, বরকে দিয়ে বাসন মাজাবে, কারণ রোজগারটা হচ্ছে 2 লাখ টাকা। সেটা তো করতেই লাগবে, সেটা তো মানতেই লাগবে, তাই না? তো সেখানে তুমি বলছো তুমি কাপড় কাচতে পারো না। হয় হয়, ওই যে বলে উঠতি বড় লোকের ফুর্তি বেশি। যেরকম এসি নিয়ে, ও বাবা সকাল থেকে এসি চলছে, এই দেখো আমরা যখন ভিডিও করি আমরা ফ্যান এসি সব বন্ধ করেই ভিডিও করি। বাবা সকাল থেকে এসি চলছে, বাবা কি অবস্থা, হ্যাঁ। গরমে তুমি থাকতে পারছো না। তোমাদের মতো এইরকম মিডিল ক্লাসের ঘরে কজনের ঘরে এসি আছে? তোমার বাপের বাড়িতে ছিল, তোমার বাপের বাড়িতে কোনো রকম জানালার প্রভিশন নেই, উইন্ডোজ নেই। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ম্যাক্সিমামের বাড়িতেই এসি নেই, ম্যাক্সিমাম। আমরা 1-2 আছি যাদের ঘরে ঘরে এসি, বাকি 1-2 আছে পার্টিকুলারলি একটা রুমে এসি ছিল, একটা রুম, অনলি 1 রুম, প্রত্যেকটি রুমে এসি। বোধহয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কারোর ঘরে আছে বলে আমার মনে হয় না, 1-2 ছাড়া। বারবার বলছি 1-2-3 জন, আমার দেখা 2-3 জন। আর বাকি ম্যাক্সিমাম ক্রিয়েটার, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ গত বছর কেউ কিনেছে, এই বছর কেউ কিনছে, এরকম চলছে। এর আগে যখন কন্ট্রোভার্সি শুরু করেছিল, যখন 2022-এ আমি দেখছিলাম ওদেরকে, বাবা কি গরম পড়েছে বলছে, কিন্তু ওদেরকে আর কি সুন্দর, আমি ভাবছিলাম, অ্যাপ্রিসিয়েট করছিলাম, কি সুন্দর করে বলছে, কিন্তু এসি নাই, ম্যাক্সিমামের ঘরে এসি নাই। ওরা বেঁচে নেই। দুর্গাপুর, বর্ধমান, মুর্শিদাবাদে প্রচুর ব্লগার আছে, বড় বড় ব্লগার, বগুড়া, হ্যাঁ প্রচুর। সাধন সাথী এদের ঘরে কবে এসেছে? এর মধ্যে এসেছে, আগে ছিল না তো। তোমার ম্যান্ডি দিদি বাইরে করে ছিল না আগে এসি? ওরা বেঁচে থাকেনি? ও নাপিত দেখলে কুনি নোক বাড়ে, তাই না? তাই ভাগ্যিস এসিটা এনেছিল, বেঁচে গেছি, তাই না? হ্যাঁ এটাই হয়। তবে পমের উচিত শুধু কাপড় কেচে দেওয়া, চা করা না। হ্যাঁ, 2জনে মিলে ইনকাম করবে, 2জনে মিলে কাজ করবে, অবশ্যই বরাবর কা হিস্সা, কই কাম নেই কই জাদা নেই। রোজগার তুমি করছো, তোমার ইনকাম ওর থেকে অনেক বেশি, তোমার তাহলে অধিকারটা অনেক বেশি। কিন্তু ওই যে তোমার মা বাবা মানতে পারছে না, এটা ভাবতে আমি আমার একটু অবাক লাগে। কারণ তোমার মা তোমাকে ছাড়া প্রচণ্ড থাকাটা অসুবিধাজনক, আর তোমাকে প্রচণ্ড ভালোবাসে। প্লাস হিন্দু মুসলিম কোনো রকম ভেদভাব তোমার মা বাবার মনে আছে বলে আমার মনে হয় না। যদি হিন্দু মুসলিম ভেদভাব না থাকে তাহলে আর কিসের জন্য পমের ছেলেকে মানবে না? এরকম একটা ছেলে পাওয়াটাও তো দুষ্কর তোমার মতো মেয়ের জন্য, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে তোমার মা জানতো না তোমরা 2জন কিছু আছে রিলেশন। তোমার মা ভোরবেলা 4টে পর্যন্ত ছেলের সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছে। রিয়েলি স্মার্ট ওমেন বোধহয় একেই বলে। আমরা এরকম স্মার্ট হতে পারবো না। আমার মেয়ে যদি ভোর 4টা পর্যন্ত ছেলের সাথে ঘুরে আসে, ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেবো গালের মধ্যে। হ্যাঁ এটাই করবো। ছেলে মেয়ে বন্ধু হতেই পারে, গ্রুপ যাবে, পার্টিকুলারলি একজনের সাথে কেউ ঘুরবে না। পার্টিকুলারলি একটা ছেলের সাথে যখন সব জায়গায় যায়, তার মানে তার সাথে কিছুটা ইন্টুকুলুকুলু আছে। এটা পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা, ম্যান্ডি তার ফার্স্ট ডে ব্লগে তোমার বাড়িতে গিয়ে তোমার বয়ফ্রেন্ড বলে পরিচয় দিল তোমার মার সামনে। তোমার মা ম্যান্ডির ব্লগটাও দেখেনি। তোমার মা এতটাই বোকা। আচ্ছা, তুমি তোমার ঘরের কাপড় চোপড়, অন্য তোমার জিনিসপত্র সব তুমি এক এক করে বাইরে পাঠিয়ে দিয়েছো। তো তোমার মা 15 দিনের মধ্যে তোমার আলমারিটাও খুলে দেখেনি? নাকি তোমার আলমারির চাবি শুধু তোমার কাছে থাকাই অধিকার আছে? হ্যাঁ, তুমি খুব ডমিনেটিং, আমি দেখেছি তোমার মা বাবা সবাইকেই। কারণ ছোট থেকে তুমি সিঙ্গেল চাইল্ড ছিলে, আর মা একটু মাথাতে একটু ডিফেক্ট আছে, তাই তোমার আবদারি বলো আর তোমার জেদি বলো, মা বাবা জনই মানিয়েছে। সেখানে দাঁড়িয়ে তোমার সিঙ্গেল চাইল্ড বলে তোমার প্রত্যেকটা কথা তোমার বাবা মেনে নিয়েছে।
তো তোমার ঘরের মানে তোমার যে আলমারির চাবি সবটাই কি মানে তোমার কাছে থাকে? কারণ 15 দিন ধরে যখন তুমি পাঠাচ্ছ জিনিসপত্র তোমার বরের সাথে, তাহলে তোমার মা কখনোই আলমারি খোলেনি। কখন তো মা দেখবে আলমারি খুলে খুলে, মা কাপড় কই গেল রে, এতগুলি ড্রেস কই গেল রে। মানে মা আসে, রান্না করে, খায় আর হি হা করে কাকু কাকিমার সাথে। আর ঘরের মধ্যে থেকে মেয়ে সব জিনিসপত্র বার করে দিল। না না, তুমি বলবে মা চাকরি করে তো তখন বার করেছি, জানি তুমি এটা বলবে, এটা আমি আগেও জানতাম। তুমি বলবে মা অফিসে গেছিল, আমি ভেগে গেছি, আমি এটাও জানি। আচ্ছা, তো তোমার মা তাহলে আলমারি ধরার কোনো অধিকার নেই বা আলমারি ধরে না, এটা কিন্তু খুব কম মারা করে। আমাদের বাচ্চাদেরও সেপারেট আলমারি, বাট প্রত্যেকটা আলমারি কিন্তু আমার চোখের সামনে থাকে, যখন তখন আমি খুলি। 15 দিনের মধ্যে মেয়ের আলমারি আমি দেখবো, এটা হতে পারে নাকি? মানে ভালোই টুপি পরাতে পারো, লোককেও পারো, মা বাবাকেও পারাও, সবাইকে টুপি পরাতে পারো। তোমার মা বাবা আলমারি খুলে দেখেনি, তুমি চলে গেছো। আচ্ছা, তুমি ঘর থেকে একদিন বেরিয়ে এসেছো, এর আগে তুমি যখন কাপড় চোপড়গুলি ওকে দিয়ে সরাচ্ছিলে তখনও তো ঘর থেকে বেরোতে হয়েছে। তুমি বলবে তখন বেরোতে হয়েছে, আমি 1-2 ঘন্টার জন্য বেরিয়েছি, কাকিমাকে বলছি যাচ্ছি, চলে এসেছি, বা 1 দিন বা 2 দিন মাত্র গেছি। কাপড়গুলি পাস করতে গেলেও কিন্তু ঘরের ব্যাগ, ট্রলি ব্যাগ লাগবে, নাকি ট্রলি ব্যাগটা কিনে এনে লুকিয়ে রেখে দিয়েছিলে? তো ঘরের কোনো ট্রলি ব্যাগ, ঘরের ব্যাগ দিয়েই বের করবে। এত কিছু ঘর থেকে বেরিয়ে গেল, হ্যাঁ, তোমার মা জানলই না। তোমার বর ভালো কথা বলেছে যে কিভাবে টিভিটা এনেছে, কিভাবে এসিটা এনেছে, আমি আগেই বলেছিলাম। এইগুলি ওর পার্সোনাল ছিল, ও রোজগার করে কিনেছিল, আমি প্রথম দিনই বলে দিয়েছি এটা, তাই নিয়ে এসেছে। টিভিটা আমি ওই ঠিক করাবে, এটা আমিও বলেছিলাম, না জেনেই বলেছিলাম টিভি ঠিক করাবে। এসিটার কারণটা আমি বুঝতে পারিনি, এসিটার কিসের জন্য, যেটা ও বললো যে দোকানে লাগাবে, বা আমি বলছি এসিও বলবে ঠিক করাবে, ওরকম করে নিয়ে এসেছে। আর তুমি কাপড়গুলি যখন এনেছো, তুমি নিশ্চয়ই ট্রলি বা ব্যাগ ইউজ করেছো। ট্রলি বা ব্যাগ ডেফিনেটলি কোনো একটা জায়গাতে থাকবে। তো 15 দিন সময় নিয়ে ভেগেছো, তো 15 দিন সময়ের মধ্যে মা কোনো জায়গায় হাত দেয়নি, যেখানে ট্রলি ব্যাগগুলো সেই জায়গাটা হাত দেয় নাই, তোমার আলমারিতে হাত দেয়নি। তার মানে তোমার মা ঘুম থেকে শুধু রান্না ছাড়া আর কোনো কাজই করে না, তাই না? রান্না আর অফিস, অবশ্যই কাজ করে, উনি অফিসে যায়, রান্না আর অফিস, এর বাইরে ঘরের প্রত্যেকটা কোনাকানি তো আমরা সাধারণত মহিলারা মনে হয় দেখে রাখি। প্রতিটি ঘরই আমার নক্ষত্র পড়ে। চাকরি করলেও চাকরি করা নিয়ে ঢপ ঝাড়তে এসো না, চাকরি করার পরও সবকিছু দেখাটা একটা মার কর্তব্য। এখানে সবচেয়ে বেশি যদি ভুল কেউ করে থাকে বা তোমাকে হেল্প করে থাকে, সেটা তোমার মা, যে ঘরের কোনো খবরই রাখে না। তো ভালো হয়েছে তুমি খুব ভালো একটা মেয়ে। তুমি যদি খারাপ টাইপের মেয়ে হতে অনেক কিছু করতে পারতে। এরকম ক্যাজুয়াল মা যে জানেই না ঘরের ট্রলি ব্যাগ, তুমি অনেক তোমার কাপড় চোপড়, অনেক তোমার ড্রেস, অনেক তোমার চুরিমালা, নিশ্চয়ই অনেক কিছু নিয়ে এসেছো। 2টো ব্যাগ তো ভর্তি হয়েছে, 2টো ব্যাগ তো ঘরের কোনো জায়গাতে ছিল, তাই না? সে 2টো ব্যাগ কিনে চলে এসেছো, তারপর হাঁ হাঁ করে কেঁদেছো। এইবার আসছি পমপমের কথায়। পমপম বাড়ি থেকে নিয়ে, পমপম কিন্তু জিনিসপত্রগুলি মানে ড্রেসগুলিও নিয়ে এসেছে। এখন ওদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ওদের একটা ফ্রিজ লাগবে, কারণ সারাদিন এসির নিচে ছিল বলে পনিরটা নষ্ট হয়নি। কতক্ষণ আগে বলেছিল ভেবে দেখুন তো ভিউয়ার্সরা, আমার এখন এটা হয়ে গেলে পরেই আমি এটা পনিরটা বসাবো, রান্না করে ফেলবো, রান্না করলে নষ্ট হবে না, ফ্রিজ নেই, পনিরটা এখন এসিতে রাখা আছে। সেই পনির রান্না করতে করতে মোটামুটি ওর সন্ধ্যা হয়ে গেল। ও সব কিছু ঘরটর ঝাড়ু মোছা দিয়ে সন্ধ্যার সময় গিয়ে ও রান্না করে উঠলো। কটার সময় ঘুম থেকে উঠলে পরে গিয়ে সন্ধ্যার সময় রান্না করতে পারে। সকালের ভাত তো বাসি ভাত তরকারি দিয়ে খেয়ে ফেললো, মাংস ছিল, আর বরকে ডিম অমলেট করে দিল, কারণ বর খাবে না খাসির মাংস। আগের দিন বর বারবার বলছিল আমি খাসি খাই না, ও জবরদস্তি করলো তুমি খাসি খাও না তো কি আছে, আলু আর তুমি খাবে। ঠিক তাই হলো, খাসির মাংস রান্না করলো। ও নেক্সট দিনও পান্তা ভাতের সাথে খাসি দিয়ে খেলো, রাত্রেও রয়ে গেল আর একটু খাসির মাংস পনির রান্না করার পর। এটাকে বলে জিদ। আমার বর খায় না, ঠিক আছে চিকেন আনো না। প্রথম দিন গ্যাসে যেটা করলো, ইনোগ্রেটের বাংলা যাই হোক, ইনোগ্রেটের বাংলা মনে আসছে না। গ্যাসটা ইনোগ্রেট করলো, উদযাপন তো অন্য জিনিস, ইনোগ্রেট থাকে। গ্যাসটা ইনোগ্রেট করলো, সবাই বলছিল কিছু মিষ্টি করো, দুধ জাল দিও, মিষ্টি করো। প্রথম দিন গ্যাস শুরু করতে গেলে এরকম করতে লাগে। ও কিন্তু ওর ইচ্ছা মতো মাংসটাই করেছে। আমি তোমাদেরকে এটাই বলেছিলাম, তোমরা সিঁদুর টুদুর পড়া নিয়ে কখনো কথা বলো না, তোমরা শুধু জ্ঞান দিতে যেও না, তোমাদের জ্ঞান ও মোটেই মানবে না। হ্যাঁ, ও জ্ঞান মানার জন্য এখানে আসেনি, যেটা ওর ইচ্ছা হবে সেটাই ও করবে। দেখলে তো, ও মাংস খাবে বলে মাংসটাই রান্না করলো, কারণ মাংসটাই ওর পছন্দ ছিল। নেক্সট দিন ও ডিমই করলো, তো ওর ইচ্ছা থেকে স্বাভাবিক। সংসার ওর, মোবাইল ওর, নেট ওর, গ্যাস শর্ট, সিলিন্ডার ওর ইচ্ছা মতোই করবে। তোমরা ফালতুকে জ্ঞান দিতে যাচ্ছ।
তারপর কি বললো, নতুন বউ হেল্পিং হ্যান্ড নাই, আসার পর থেকে যে বসে খাবো সেই উপায় নাই। তুমি সত্যিই নতুন বউ হয়েছ মনে হচ্ছে? একদম নতুন বউ হওনি। প্রথম কথা, তুমি পালিয়েই বিয়ে করেছো। নতুন বউদের অনেক বেশি সহ্য করতে লাগে, তুমি সহ্য করনি। হিন্দুদের নিয়ম তো জানো না? তুমি যেরকম এখন উফ গরম নাইটি পরে বসে আছো, একটা হাত কাটা পাতলা নাইটি, হ্যাঁ উফ গরম এই একটা টি শার্ট পরে বসে রইলে। নতুন বউদের কিন্তু বিয়ের, যতই সে হট প্যান্ট পরা মেয়ে হোক না কেন, যতই সে ইঞ্জিনিয়ার ডাক্তার হোক না কেন, বিয়ের ওই 4-5 দিন ঘরে রিলেটিভরা থাকে। তাই এত এত চুরি কন্টিনিউয়াসলি, কারণ এত এত গোল্ড মেয়ের বাড়ির থেকে দেয়, বাঙালি পাঞ্জাবি সব জায়গা থেকে। আর যারা জম্মু ওরা কিন্তু ওই চূড়া পরে, চূড়াটা কিন্তু এতখানি হয়। আর বাঙালিরাও মোটামুটি এতটা গয়না পরতে লাগে। গরম বললে হয় না, তখন শাড়িও পরতে লাগে, ওই গয়নাগাটি পরে থাকতে লাগে। আর প্রচুর নিয়ম থাকে। নতুন বউর হয়তো রান্নাঘরে ওদিন ঢোকে না, বিয়ের করে পরের দিন থেকেই, কিন্তু প্রচুর নিয়ম আছে, যে নিয়মগুলি সারাদিন করতে লাগে। তুমি যেমন একবেলা না খেয়ে দুপুর থেকে কম খেয়েছি, এইটুকুন খেয়েছি, এখন আগে খাবো, ওটা হয় না। আমাদের বিয়েতে উপোস থাকতে লাগে, খুব বেশি হলে দিনের বেলা একটু ঠাকুরের পর খেতে লাগে। আর এত রাত্রে বিয়ের পর খেতে বসে তখন আর খাওয়া যায় না। পরের দিন থাকে মন খারাপের দিন, বিদায়ের দিন। মেয়েটা এমনি অর্ধেক হয়ে থাকে, কান্নাকাটি করতে করতে মন খারাপ। তারপরের দিন থাকে আরও টেনশন, নতুন শ্বশুরবাড়ি, নতুন কিছু, প্রেমের বিয়ে হলেও অনেক নিয়ম থাকে, কাল রাত্রি থাকে, হ্যান থাকে। আর তার থাকতে লাগে শাড়ি পরা, ঘোমটা দেওয়া, ঠিক আছে? তাই নতুন বউ বলে নিজেকে কি অবস্থায় বলতে পারছো? তোমার হাজবেন্ড তোমাকে শাড়ি পরা দেখতে চাইছিল, তুমি কি বললে? শাড়ি পরে থাকা যায় গরমের মধ্যে, নিজেই বললে। তারপরে বললে রিলস করেছিলাম তাই শাড়িটা পরেছিলাম। তারপরে একটুখানি পরেই বললে তোমার ভালো লাগে আমি শাড়ি পরে তাই শাড়ি পরে আছি। মিথ্যা কথা হলো না? উঠতে মিথ্যা বসতে মিথ্যা। তুমি শাড়িটা পরেছো রিলস করার জন্য। তুমি বললে তুমি শাড়ি পরতে ভালোবাসো তাই শাড়িটা আমি পরেছি। রাত্রেও শাড়িটা পরেছো, আমাকে ভালো লাগছে। তুমি শাড়িটা ওকে আসবে বলে পরেছিলে না, আমি দেখেছি ওই শাড়িটা পরে তুমি আরো রিলস করেছো। মিথ্যাটা না এখানে থাকে, ঠুটে মুখে থাকে। তুমি গরমের যন্ত্রণায় ঘরে শাড়ি পরতে পারবে না, কিন্তু সেই গরমকে অবহেলা করে রিলসের জন্য শাড়ি পরতে পারবে। এর নাম প্রতিপ্রেম, তাই না? আবার डंके के चोट पे झूठ बोलना कैसे होता है कोई तुमसे শিখে। হ্যাঁ, শাড়িটা পরেছি রিলস করার জন্য, তোমার ভালো তার জন্য। কটা শাড়ি কিনে দেবে, ও বলেছে আমি এখন থেকে ঘরে শাড়ি পরে থাকবে। ও বলতে জানে না তুমি ঠ্যাং সুন্দরীর মেয়ে, যে নাইটিটা হাঁটুর নিচে পর্যন্ত রাখতো না, হাঁটুর পর্যন্তই রাখতো। তাই তুমি শাড়ি পরবে ওই 1-2 দিন, মন ভিলানি ঘর ভাঙানি, এই টাইপের এই ক্যাটাগরির মধ্যে তোমাদের মতো মেয়েরা পড়ে। নিজেকে নতুন বউ বলে ডিমান্ড করতে পারো না। তাছাড়া তুমি প্রথম 2 দিন আসার পর খাওয়াগুলি কিন্তু বাইরের থেকে আনা হয়েছে, সেই লুচি সেই তরকারি বাইরের থেকে খাওয়া হয়েছে। তারপর গ্যাস কেনার পর, গ্যাস লাগানোর পর তুমি মাংস রান্না করেছো। এর আগে 2-3 দিন কন্টিনিউয়াসলি দুপুর এবং রাত্রে বাইরের থেকে কিন্তু খাওয়া হয়েছে। নতুন বউরা কিন্তু ঘরের খাওয়াই খায় এবং প্রচুর পরিমাণে খেতে লাগে। এটা না খেতে চাইলেও হয় না, নিয়ম মাফিক খেতে লাগে। ভয় থাকে একটা, এত খাওয়াতে না পেট খারাপ হয়ে যায়। তারপরও নতুন বউয়ের খেতে লাগে। বোঝাতে পারলাম? হ্যাঁ, হেল্পিং হ্যান্ড। দুজন লোকের কাজ, এত কাজ করতে লাগছে, বাবা হেল্পিং হ্যান্ডও নাই যে আমাকে একটু আগিয়ে পিছিয়ে দেবে। অনেক রান্না করছো, ওই একটা পনির তরকারি সারাদিন করতে হাঁপিয়ে যাচ্ছ। সে আবার বিয়ের স্বপ্ন দেখেছিল, সে আবার নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। নতুন বউদের সে নন বেঙ্গলি হোক বাঙালি হোক, রান্নাঘরে ঢুকতে লাগে বউভাতের পরে, এবং পরিবারের সবাইকে, হিন্দু ধর্ম যদি থাকে তাহলে ঘি ভাত এবং কিছু একটা রান্না করে খাওয়াতে লাগে। নন বেঙ্গলিদের আরও ব্যাপার, পরোটা, মিষ্টান, ক্ষীর, ওরা ক্ষীর বলে, এগুলি করতে লাগে, করে বয়োজ্যেষ্ঠদের খাওয়াতে লাগে। হ্যাঁ, তো 1 দিন বা 2 দিন এরকমভাবে নতুন বউর রান্নাঘর ঢুকতে লাগে এবং প্রচুর লোককে খাওয়াতে লাগে। তাই হেল্পিং হ্যান্ড, 2জন লোকের 2টো বোধহয় রুম, তাই না? সেই 2টো রুমের মধ্যেই আবার হেল্পিং হ্যান্ড লাগছে। একেই বলা হয় লাট সাহেবের বেটি, তাই না? তোমার মতো মেয়েরাই বোধ হয় লাট সাহেবের ঘরে জন্ম নেয়। 2 দিনের যুগই ভাতরে কয় অন্ন। বাপের জন্য টাকা দেখছো না তো, তক্তাতে ঘুমাইয়া বড় হইছো। সেখানে এখন এসি, খাট, ও বাবা ফ্রিজটা কেন আসছে না? তোমার যা রোজগার, তুমি নেক্সট মান্থে ফ্রিজ, গ্রাইন্ডার, জুসার, মাইক্রোওয়েভ,
একটানে কিনতে পারো। হ্যাঁ, বর চলে গেছে কাজে, তোমার ভীষণ একা একা লাগছিল, বর যাবার আগে তোমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে, তোমার সমস্ত কাপড়ই বুঝি ওকে দিয়ে ধোয়াও, খুব ভালো করো। দেখবে ক্যামেরাতে আবার ওইগুলি আন্ডার গার্মেন্টসগুলো দেখিয়ে দিও না, ঠিক আছে? কারণ ভালো লাগে না, না মানুষ আবার খারাপ খারাপ ভাববে। তোমার তো লাজ নাই, হাগলো বেডির লাজ নাই, দেখলো বেডির লাজ, এরকম ব্যাপার আর কি একটা। তো যাই হোক, তুমি সেখানে বর কাজ চলে গেল, ঠিকই তো। বরের কাজে যাওয়ার দরকারটা কি বলো তো? তোমার যা রোজগার হচ্ছে, তুমি তো ম্যান্ডির বোন, তাই না? বরকে ঘরে রেখে দাও, এতক্ষণ সময় একা হয় নাকি? বিকাল 4টা থেকে রাত 9টার মধ্যে একা থাকা যায় নাকি? অসম্ভব। তোমার মা যেমন সারাক্ষণ তোমার বাবাকে খুঁটি বেঁধে ঘরে রেখে দিয়েছে, হ্যাঁ, একদম ঘরে, সেখানে দাঁড়িয়ে তুমি তোমার বরকে খুঁটি রেখে দাও। তোমার বাবা তো ঘরেই থাকে, তাই না? আর ম্যান্ডির যদি বোন হও, তাহলে কি দরকার আছে বাইরের কাজ করার? বলে দাও তোকে আর বাইরের কাজ করতে হবে না, যা রোজগার আমার হচ্ছে। কারণ পাবলিক এরকম দেখতেই ভালোবাসে। দেখা মেনে দেখা একে একে সপনা, फूलों की शहर में घर अपना, तू कहाँ है मैं आई 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 आजा। তাই তো লাভ স্টোরি, অমর সঙ্গী, এক দুজে কে লিয়ে, এসব বইগুলি সুপার সে উপর হিট হয়েছিল। তু কাহা মে ইহা, এই মেয়ে কেয়ামত সে কেয়ামত তাক পালিয়ে যাবে, ঠান্ডাতে কাঁপবে, ছেলেটা জ্যাকেটটা পরিয়ে দেবে, উনুনে জাল দেবে, এই ধরনের একটা রোমান্টিসিজম সবাই ভালোবাসে। সেখানে দাঁড়িয়ে তুমি তোমার বরকে বলো ওই দোকান ফোকান ছেড়ে দিতে, ওসব ফালতু কাজ, ফালতু যাওয়া, তোমার সঙ্গে থাকতে। ম্যান্ডি যদি করতে পারে, তুমিও করতে পারবে। মানে কি করতে পারে? চ্যানেল গ্রো, তুমিও করতে পারবে। আর তোমার তো এমনিতেই তুমি অনেক টাকা রোজগার করছো, এখন ধীরে ধীরে অনেক কিছু করতে পারবে। তাই আর বরকে কাজে দরকার নেই, বরং তোমার যখন স্ট্যান্ড নেই, বরকে ঘরের মধ্যে স্ট্যান্ড বানিয়ে রেখে দাও। হ্যাঁ, কাপড় কাচবে, চা করবে, বাসন মাজবে, মাংসটা ধুয়ে দেবে, এসব টুকটা টুকটা কাজ করে দেবে। আর তুমি তো ব্লগিং করেই 1.5 থেকে 2 লাখ টাকা, হ্যাঁ হ্যাঁ, মে মাস জুন মাস আবার প্রেগনেন্সি না হওয়া পর্যন্ত আরামসে নিউ কাপল সবাই দেখতে চাইবে। নিউ কাপলদের এটাই মজা, পাবলিক দেখতে চায় কি করে, কই যাচ্ছে, কি করছে। যেমন দেখো, খালি গায়ে হয়ে তোমার বর তোমাকে আই লাভ ইউ বললো, কাপড় ঘরে ছিল না, কাপড় ঘাম ঘাম শরীরে দিয়ে দিল তোমাকে ফুলের তোড়া। মিনিমাম একটু স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে ফুলের তোড়াটা দিলে হয়তো তোমাকে না ফুলটাকে সম্মান করা হতো। সেই সেন্সটুকুনো নেই, কারণ বর দেখে ফেলেছে বউয়ের হেভি ভিউজ হচ্ছে, হেভি ভিউজ। এখন সেই ভিউজে ওকে কিছু করতে হবে, তাই গোলাপ এনে একটু আই লাভ ইউ, এটা কি তো বলে কন্টেন্ট। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ইউর নিড তুমি কন্টেন্ট করেছো, তাই খালি গায়েই বর তোমাকে আই লাভ ইউ বলে দিল। কারণ আর তো জীবনে আই লাভ ইউ বলার সময় পাইনি না, প্রথমবার এখানেই বললো। হ্যাঁ, কথায় কথায় একটু গায়ে জড়িয়ে ধরা, কথায় কথায় একটুখানি এখানে একটু হাম্পি দেওয়া, হ্যাঁ, দে দো একটু হাম্পি দে দো, এগুলি বেশ ভালোই লাগে দেখতে। তার থেকে বড় কথা, ছেলের বাবা মা দেখছে, আম্মা দেখ তেরা মুন্ডা বিগড় যায়, আম্মা দেখ। হ্যাঁ, ওর মা, ও মা কি মায়া বিয়া করছে গো, জাতেরও না গুতেরও না, এখানে চুম্মা খাচ্ছে আমার ছেলে। বলি তোমার শ্বশুর শাশুড়ি জানে নাকি তোমার চ্যানেলটার নাম? ওই দোকানটা ওর বাবার না, ওই দোকানটা ও করেছে, আমার হাজবেন্ড করেছে। আহা, 7 দিন আর 10 দিন হয়নি বিয়ে হয়েছে, ওই দোকানটা আমার হাজবেন্ড, এর অধিকার আমার হাজবেন্ডের। আর আমার ওর বাপ কোন হতা হয়, বাপের আলাদা বিজনেস আছে, ওখানে বসবে। হ্যাঁ গো, বাপ মা তো বাদের খাতায়। আর তুমি ঠ্যাং সুন্দরীর মেয়ে, যেই ঠ্যাং সুন্দরী শ্বশুরবাড়ি কাউকে নিয়ে কোনোদিনও ঘর করেনি, তার মেয়ে করবে? হতে পারে না। জেনেটিক ব্যাপারটা থাকে, জিনের ব্যাপারটা থাকে, প্লাস ভালোই তো পম্পমকে পটিয়ে রেখেছো, কাপড় ধুতে বলেও ধুবে, বাসন ধুতে বলে দেবে। হ্যাঁ, বিয়ের পর এই 5-6 মাস হ্যাঁ ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খাওয়া যায়। তবে হ্যাঁ, তোমার যেহেতু রোজগার বেশি, চিরকালই ছেলেটা তোমার উপরে মানে তোমাকে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলেই খাওয়াবে। আর একদম ওকে বাইরে কাজে দেবে না। যখন রোজগার করছো তুমি এত, খেতে দাও ওকে এসির হাওয়া। সমস্ত বড় বড় ব্লগারের বররা ঘরেই থাকে, যেরকম আমাদের প্রিয়া বলো, ম্যান্ডি বলো, হ্যাঁ, তো তোমারটা কেন কাজ করবে? তো আবার ইলেকট্রিশিয়ানের কাজ, ওই ছাতা মাথা কাজকে কত টাকা কাজ করবে? 10,000, 12,000, 15,000। এ বিষয়ে তো তোমার গরমে রোদে তুমি যে এসি করছো, তোমার বর তো এমন করে ঘাম ঝেড়ে লোকের ঘরে ওয়ারিং করবে, তাই না? তারপর লোকের ঘরে এসি ফিট করবে, লোকের ঘরের বাল্ব লাগাবে, তার থেকে নিজের ঘরে বসে এসি নিচে বসে বসে বউকে শুধু খিচ মেরি ফটো, এটা ভালো না? হ্যাঁ, আর স্বার্থপর তুমি কতটা বোঝা গেল। নতুন বিয়ের পরপরই তোমার বর তোমার খুশিটা দেখছে,
তুমি পনির খেতে ভালোবাসো বলে এতগুলি পনির এনেছে, কিন্তু তুমি মাটন খেতে ভালোবাসো, বর চাইছে না, তারপরও মাটনটাই আনলে, সেটা লাগে 2 দিন লাগিয়ে খেলে। তারপর এটা শুধু না, ডিমের মামলেটটা করলে তুমি ওর থেকে একটু খেয়ে নিলে, ও বলছে খেও না খেও না, তুমি শুনলে না। এটা কি বলা হয়? ভালোবাসার মার। ভালোবাসার মার ঠিক আছে, দেখো আবার এপার ওপার করে দিও না, সাবধানে রেখো বরটাকে, ছেলেটা খুব ভালো, তোমাকে সে সত্যিই ভালোবাসে। কষ্ট লাগছে তার বাবা মার জন্য, যারা জানতো না ছেলেটা কোন গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছে। কষ্ট লাগছে সেই মাটার জন্য, ছেলেটার জন্য রাত্রেবেলা হয়তো কাঁদছে, হয়তো ওদের সমাজের ভয়ে ওরা আছে। আমার শুধুমাত্র সিম্পেথি, ভালোবাসা, রেসপেক্ট পমপমের প্যারেন্টসের জন্য। তোমার প্যারেন্টসের কাছে এর থেকে ভালো ছেলে আশা করা যায় না। চাঁদ পেয়েছে, ঈদের চাঁদ পেয়েছে তোমার মা বাবা, বুঝলে? তাই মা বাবার সঙ্গে আর এই অ্যাক্টিং না করে নিয়ে নিতে বলো। তারপর তুমি কি বললে? ঘরে এসে কাকিমাকে বলে দিয়েছিলে, আর ঘরে বলে গাড়িতে এসে তুমি পার্লারে গেছো, তুমি বিকেলবেলা খাবে। তারপর তোমার মা ঘরে এসে ওই ওখান থেকে ঘুরে এসে তখন কি তোমার মা বাবা মা ফোন করেনি তুই এখনো আসছিস না কেন? তার আগে সিম ব্লক করে দিয়েছো। মানে ঘুষপেটিয়া কথা বলতে পারো, কিন্তু একটা সময়টা লাগাতে পারো না। মা নিশ্চয়ই ঘরে এসে মেয়ের খোঁজ করেছে, কাকি হয়তো বলেছে পার্লারে গেছে, পার্লারে তো 6টা 7টা 8টা, সেই দুপুরে পার্লারে গেছে, 8টা পর্যন্ত পার্লারের থেকে আসেনি। তারপরও তুমি বলবে তোমার মা তোমাকে ফোন করেনি? তাহলে তোমার মা তোমাকে টানি ছিল না বলো? তোমার মা ঠিকই তোমাকে ফোন করেছে, ঠিকই তোমার সঙ্গে কথা হয়েছে। মা যদি কথা নাও হয়ে থাকে, শিক করেছে, তারপরে তোমরা হয়তো সিম চেঞ্জ করেছো, কিন্তু সেদিন সেই রাতে সেই টাইমে কথাটুকুন ঠিকই হয়েছে। পমপমের বাড়িতে পমপম রাত্র 11টায় যায়, হয়তো সারা রাত্র ছেলে আসেনি, পরের দিন থেকে বাবা মা খোঁজ করছে, কই গেল, দিন খারাপ। তোমার মা তো নিশ্চয়ই আশা করি 7টা 8টার সময় খোঁজ করবে, দুপুর 2টোর সময় পার্লারে গেছে। এমন কোনো পার্লারে নেই, সবগুলি ট্রিটমেন্ট করালো 8টা 9টার মধ্যে ঘরে আসতে লাগে, তারপরে তোমাকে কল করেনি? কলও করেছে, আর তুমিও খবরটা দিয়ে দিয়েছো আমি পমপমের সাথে পালিয়ে এসেছি, আমার খবর কেউ করো না। চলো বাই, লাভ ইউ অল।